নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ, আর আপনারা দেখছেন জবাব চায় বাংলা। প্রত্যক্ষভাবে সারা দেশের 24 লাখ ছেলেমেয়ের জীবন যদি জড়িত থাকে, তাহলে কি আপনি চুপ করে থাকবেন? প্রত্যক্ষভাবে সারা দেশের 24 লাখ ছেলেমেয়ের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলার কোনো অভিযোগ ওঠে, কোনো সংবাদ মাধ্যম কি চুপ করে থাকবে, মিনমিন করবে? আমার মনে হয় না। আর যদি তারা করে, সেই দলে আমি অন্তত পড়ি না। প্রত্যক্ষভাবে 24 লাখ ছেলেমেয়ের জীবন আর পরোক্ষভাবে কয়েক কোটি মানুষের জীবন নির্ভর করছে এই খবরের দিকে, এবং যে খবরটা নিয়ে আগামী 1 ঘন্টা আমরা কথা বলবো। নিট ইউজিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ, পরোক্ষভাবে কয়েক কোটি মানুষের জীবন, সেই জীবন নিয়েও ছিনিমিনি খেলার একটা সম্ভাবনা। ভাবুন, অযোগ্য কিছু ডাক্তার আপনার চিকিৎসা করছে, অযোগ্য কিছু চিকিৎসক আপনার সার্জারি করছে আগামী 5-6 বছর পরে। 2024-এর এই ব্যাচ, যে ব্যাচ নিয়ে সবচেয়ে বড় বিতর্ক এই মুহূর্তে দেশ জুড়ে, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। কিন্তু লাগাতার যদি এই জিনিস হতে থাকে, তাহলে চিৎকার শুধু নয়, চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে। এটা কাম্য নয়, কিন্তু আবারও বলছি, সেরকমই যদি একটা সম্ভাবনা তৈরি হয়, তাহলে বিতর্ক করতে হবে। সেই সম্ভাবনা তৈরি হচ্ছে যদি নিট পিজি বা প্রি মেডিকেল যেটাকে বলা হয়, সেই প্রি মেডিকেল পরীক্ষায় যে পরীক্ষাটা 11-12 ক্লাসের যে পরীক্ষাটার পরে, যে পরীক্ষাটা দেওয়ার পরে আপনি ডাক্তারি বা MBBS এর চান্স পান, সেই মেডিকেল পরীক্ষায় যদি লাগামহীন দুর্নীতির অভিযোগ ওঠে, রিপাবলিক বাংলাকে সেই প্রশ্নগুলো করতে হবে। আবারও বলছি, এটা যদি সত্যি হয়, এর থেকে বড় কেয়স, এর থেকে বড় প্যানিক বোধহয় গোটা দেশে এই মুহূর্তে সৃষ্টি হবে না, এবং কাউকে না কাউকে অ্যাকাউন্টেবল হতে হবে। এই কেয়স বা এই প্রাতিষ্ঠানিক অপদার্থতা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। রিপাবলিক নেটওয়ার্ক বারবার মানুষের কণ্ঠস্বর হিসেবে আপনার সামনে এসেছে। ময়ূক জবাব চায় বাংলা বারবার মানুষের কথা বলেছে, মানুষের খবর করেছে, মানুষের জন্য চিৎকার করেছে, মানুষের পক্ষপাত দুষ্ট হয়ে বারবার খবর করেছে। এবং আবারও আমরা পক্ষ নিচ্ছি, আমরা সরাসরি বলছি, আমরা বিশ্বাস করি মানুষ শেষ কথা বলে, এবং এমন কিছু খবর, যে খবর মানুষকে নাড়িয়ে দিতে পারে, মানুষকে বিপর্যস্ত করতে পারে, মানুষকে বঞ্চিত করতে পারে, সেই খবর করা শুধু নয়, সেই খবর নিয়ে ক্যাম্পেইন করতে হবে। যদি মানুষ, অর্থাৎ তারা যদি পথে বসে বঞ্চিত হয়, প্রতিবাদ করে, তবে প্রতিবাদ করতে হবে আমাদের এই টেলিভিশন সেটে দাঁড়িয়ে। কারণ ছোট ছোট ছেলে মেয়ে, যারা মেধাবী ছেলে মেয়ে, যারা পড়াশোনা করেছে, যারা ডাক্তার হতে চায়, অনেক গরিব ঘরের, যারা টাকা পয়সা দিয়ে কোচিং সেন্টারে গেছিল, যারা ডাক্তার হবে ভেবেছিল তার বাড়ির লোকজন, তারা বঞ্চিত যদি হয়, সেটা হতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই নিট ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের নিট এই পরীক্ষাটা নেয়, তাদেরকে জবাবদিহি করতে হবে। সুপ্রিম কোর্ট কৈফিয়ত চেয়েছে। রিপাবলিক বাংলা আজ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে চায় যে আসলে এই মাপের যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেটা কি আদৌ সত্যি কি মিথ্যে। আর যদি সত্যি হয়, দায়কে, এবং এই দায়টা যদি এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি থাকে, তবে পরের পদক্ষেপ ভারত সরকার কি নেবে। শুরুতেই এই মুহূর্তে এটি প্রতিবেদন, 120 সেকেন্ডেরও কম একটি প্রতিবেদন, যে প্রতিবেদনটা আপনাকে দেখতে হবে বোঝার জন্য। আমিও বুঝতে চাই, আবার ঝালিয়ে নিতে চাই যে এই পরীক্ষাটা নিয়ে গোটা দেশের এত ছেলে মেয়ে ডাক্তারির পরীক্ষায় 24 লাখ ছেলে মেয়ে বসলো, তাদের মধ্যে থেকে অনেকে সিলেক্টেড হলো। মজার বিষয় হলো, একই র্যাঙ্ক কয়েক ডজন ছেলে মেয়ে পেল, 6 ডজন ছেলে মেয়ে পেল। হয় নাকি? হয়েছে। কিভাবে হয়েছে আসুন একবার ঝালিয়ে নিয়ে, এবং তারপর বিশেষজ্ঞ ডাক্তার, ফিজিক্সওয়ালা যিনি এই মামলাটা সুপ্রিম কোর্টে করেছেন, বিশেষজ্ঞ আইনজীবী, প্রত্যেককে নিয়ে আসুন আমরা এই ক্যাম্পেইনটা করি, যাতে এই দুর্নীতিটা বন্ধ করা যায়, বা এই দুর্নীতিটাকে খতম করা যায়। যেভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলেছি, ঠিক সেভাবেই আজকে এই নিট ইউজি নিয়ে কথা বলবো এই প্রতিবেদনটার পর। একবার প্রতিবেদন দেখি। 23 লাখ ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছেলে খেলা। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট ইউজির ফল প্রকাশ হতেই দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ। পড়ার বই ছেড়ে রাস্তায় আছড়ে পড়েছে ছাত্রদের রাগ। মামলা গড়িয়েছে শীর্ষ আদালত ও দিল্লি আদালতে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যেভাবে ছাত্রদের রোষ আছড়ে পড়েছে দিকে দিকে, তাতে এটা স্পষ্ট গাফিলতি তো হয়েছে। हियरिंग 2-4 बार और हो गई तो ये लोग काउंसलिंग पूरी कर देंगे, बच्चों को सीट अलॉट हो जाएगी मेडिकल कॉलेज में। इसलिए मैं चाहता हूँ कि हियरिंग जल्दी जल्दी और हमें रीनीट जल्दी जल्दी हो पाए। नेक्स्ट हियरिंग अब होगी, अगर फिर वो आगे डेट बढ़ती है तो मतलब मैं रीनीट की तैयारी करूँ या फिर नेक्स्ट ईयर की ड्रॉप की तैयारी करूँ, अब ये क्लियर नहीं हो पा रही है। तो हम ये चाहेंगे कि अगर रीनीट हो और सुप्रीम कोर्ट इसमें प्रॉपर वेरिफिकेशन करते हुए डिसीजन ले तो बच्चों का फ्यूचर भी सिक्योर होगा और नेशन को भी ऑथेंटिक डॉक्टर्स मिलेंगे। পড়ুয়াদের দাবি নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে, স্থগিত করতে হবে কাউন্সেলিং। 5ই মে নিট ইউজির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষায় ক্রেস নাম্বার, একাধিক অভিযোগ জমা পড়েছে সুপ্রিম কোর্টে। নিট ইউজি হয় 720 নম্বরের, 4 নম্বরের 180টি প্রশ্ন থাকে। এবার নিটে বসেছিলেন 23 লক্ষ পরীক্ষার্থী। ফলাফলে দেখা যাচ্ছে 720-র মধ্যে 720 পেয়েছেন মোট 67 জন, কেউ কেউ পেয়েছেন 718 কিংবা 719, আর এখানেই সন্দেহ। तो जो नीट का एग्जाम है इसमें आप सारे सवाल अगर सही करते हैं तो मैक्सिमम स्कोर होता है 720। अब एक सवाल सही करने के मिलते हैं 4, ना करने के 0, गलत करने के -1। अब मान लेते हैं एक बच्चे ने एक सवाल छोड़ दिया, नहीं किया, तो 720 में 4 कम कर लिया, 716। मान लेते हैं एक सवाल गलत कर दिया तो 4 तो नहीं मिले क्योंकि वो सवाल तो छूटा ही, और -1 और लग गया तो 715। तो जो स्कोर हो सकता है वो 720 के बाद अगला स्कोर 715 और 716। इस बार इन्होंने 719 नंबर दे दिया। সুপ্রিম কোর্টে মামলাকারীদের প্রশ্ন, 67 জন পরীক্ষার্থী 720 নম্বরই পেল কিভাবে? গ্রেস নাম্বারই বা দেওয়া হলো কিসের ভিত্তিতে? उन्होंने रिजल्ट जारी कर दिया 7 जून को, किसी को नहीं बताया कि हमने ग्रेस नंबर दिए। इतिहास में पहली बार आप ग्रेस नंबर दे रहे हो, आपकी जिम्मेदारी बनती है बताने की। उसके बाद गलती से ग्रेस नंबर्स क्यों दिए इन्होंने बहुत बाद में बताया कि बच्चों का कुछ सेंटर पे समय का नुकसान हुआ था तो हमने ग्रेस नंबर दिए। तो समय का नुकसान तो हर साल बच्चों का कई सेंटर्स पे होता है, 1-2 सेंटर्स पे तो नहीं होगा ना, ये तो अगर प्रॉब्लम है तो सारे देश भर में होगा। इसको पता लगाने का कोई तरीका है ही नहीं सर, मैकेनिज्म ही नहीं है इसको। जिसको मन करे वो ग्रेस मार्क्स दे देंगे। जो हाई कोर्ट चला गया, जिसने पिटीशन डाल दी उनको इन्होंने ग्रेस, और जो नहीं गए, जो नहीं गए वो नहीं गए, वो अनपढ़ हैं, वो बेचारे गरीब घर के बच्चे जिनको नहीं पता हाई कोर्ट जाना है, वो सफर करें और क्या। এই মামলায় ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। 2023 সালে টপ স্কোরারের তালিকায় ছিলেন মাত্র 2 জন, 2022-এ মাত্র 1 জন, 2021-এ 3 জন, আর 2020-তে মাত্র 1 জন পেয়েছিলেন সর্বোচ্চ নম্বর। আর চলতি বছর টপ স্কোরার হলেন 67 জন পরীক্ষার্থী। এটা কি নেহাতি কাকতালীয় নাকি লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর দুর্নীতি? মুন্না ভাই এমবিবিএসদের ডাক্তার বানাতে কোন প্রভাবশালীরা সিন্ডিকেট খুলে বসেছে? তার জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা। এই দুর্নীতি যদি সঠিক হয়, অবশ্যই তো কিছু আছে, ডাল মে তো কুছ কালা হ্যায়, এবং সে কারণেই সুপ্রিম কোর্টও বলেছে যাচাই করতে হবে। নোটিশ ইস্যু করা হয়েছে। যারা এই মুহূর্তে রয়েছেন যাদের সাথে আমরা কথা বলবো তারা প্রত্যেকেই চিকিৎসক, তারা বিশেষজ্ঞ, বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে দেখতে পারেন। অবশ্যই ডক্টর কুণাল সরকার এই মুহূর্তে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ, এবং অত্যন্ত স্পেসিফিকভাবে সহজভাবে বোঝানোর জন্য কুণালদাকে আমি অনুরোধ করেছি আজকে স্টুডিওতে আসার জন্য। ব্যস্ত শিডিউলের মধ্যে প্রত্যেক ডাক্তারবাবুরা এখানে রয়েছেন। ডক্টর তন্ময় মুখার্জি এই মুহূর্তে রয়েছেন, চিকিৎসক রয়েছে। অর্কদীপ বিশ্বাস সোশ্যাল মিডিয়াতে ডক্টর লুজার বলে পরিচিত, এবং ডক্টর রাহুল রায় এই মুহূর্তে রয়েছেন। প্রত্যেকে রয়েছেন, কিন্তু স্পেসিফিক্যালি যে কথাটা বলছি, রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হিসাবে এর আগেও খবর করেছে। এই স্টুডিওতে বসে জবাব চায় বাংলা যে প্রোগ্রামটার নাম, সেই প্রোগ্রামটার নাম চাকরি চায় বাংলা চেঞ্জ করে দিয়েছিলাম আমরা 1 সপ্তাহ 2021 সালে। ঠিক সেরকমভাবে নিয়োগ দুর্নীতি যদি এই রাজ্যে আমরা লাগাতার কভার করে যাই, ঠিক সেভাবেই ভারতবর্ষের এত বড় যদি দুর্নীতি হয় নিট ইউজিতে, তাহলে সেটাও কভার করব। এবং এটাকে আমরা কাল আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী যে কথা, ফিজিক্সওয়ালা আলাক পান্ডে, ওয়ান অফ দ্য পিটিশনার্স, তার সামনে যে কথা বলেছেন, আমি সেইটাই একবার শুনিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করতে চাই যে এটাকে ক্যাম্পেনের জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। তার কারণ এখানে শুধুমাত্র নির্দিষ্টভাবে কোনো বিরোধী দলের অভিভাবকদের বাচ্চারা এখানে এফেক্টেড হবে না। বিজেপি বাড়ি, তৃণমূল বাড়ি, সিপিএম বাড়ি,
কংগ্রেস বাড়ি, আইএসএফ বাড়ি, সব বাড়ির সব ছেলে মেয়ে যারা প্রত্যেকে স্বপ্ন দেখেছিল ডাক্তার হতে, তাদের এই মুহূর্তে ভবিষ্যৎ শিখে ঝুলছে। এবং সে কারণে রিপাবলিকের এটা দায়িত্ব, এটাকে ক্যাম্পেনের জায়গায় নিয়ে গিয়ে গোটা বাংলা নয় গোটা ভারতের মানুষকে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা যে আসলে আমাদের কি অধিকার এবং আমরা কি কি পেতে পারি। আসুন একবার দেখে নিই কাল এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সাথে অলক পান্ডে সেই ক্যাম্পেন নিয়ে সেই ছোট কথোপকথনটা। फिजिक्स वाला चलाते हो, यू आर अ वेरी रिस्पेक्टेड एंड वेल नोन नेम। आप और हम मिलकर, रिपब्लिक मीडिया नेटवर्क, फिजिक्स वाला मिलकर इस पर कैसे जागरूकता बढ़ा सकते हैं, बताइए। चलिए कुछ कैंपेन करते हैं इस पर बच्चों के लिए। सर बिल्कुल कैंपेन करना चाहिए, हमने तो आप कोर्ट तो जा चुके, अब पब्लिक कोर्ट में भी कुछ करना चाहिए। बिल्कुल करना चाहिए सर, मैं तो चाहता हूँ, मैं तो ट्विटर पे भी ट्राई किया कैंपेन करने का, रोज़ यूट्यूब पे वीडियो करता था, बच्चों को बोलता था अब ये करेंगे अब ये करेंगे। अपनी दुनिया सर मुझे हेल्पलेस सा फील होता है, मुझे सब पता है क्या हुआ है, मैं सारी चीज़ें बता भी रहा हूँ। आप हेल्पलेस नहीं, आपके साथ हम हैं अभी, एक जोड़ के वी विल मेक अ बिग कैंपेन ऑफ दिस, आई विल फॉलो इट अप पर्सनली। আমি প্রত্যেকের কাছে যাব, আমি ডাক্তারবাবুদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে অর্কদীপ বোঝার জন্য বলছি, একবার যদি চলো না একবার বোর্ড যেটা আমি রেখেছি এই মুহূর্তে সেই বোর্ডটা নিয়ে একবার তুমি যদি বুঝিয়ে বলো যে মানে প্রাইমারিলি প্রবলেমটা কি, মানে এটাকে কেন দুর্নীতি বলা হচ্ছে, এটা লজিকটা কি, যদি একবার একটু জাস্ট দেখে বলতাম। দেখো খুব সহজভাবে বললে পরীক্ষার মোট নম্বর হতে 720। বেশ, প্রথমবারের জন্য দেখা যায় যে 720-র মধ্যে 720 পেয়েছে 67 জন ছাত্রছাত্রী। মানে সেটা কি অ্যাবনর্মালিটি? এতদিনে 1 জন 2 জন কিংবা 3 জন পেয়েছিল, হঠাৎ করে এক লাফে এবার সেটা 67 জন পায়। দ্বিতীয়, প্রথমবারের জন্য দেখা যায় 718 বা 719 নম্বর পাওয়া গেছে, যেটা রেজাল্টের দিন জানা গেছিল। 4 তারিখ রেজাল্ট বেরোয়, যদিও এটা কিন্তু আমি বোঝার চেষ্টা করছি ভেঙে ভেঙে, এই 720-র মধ্যে 720 মানে 100% নম্বর 67 জন পেয়েছে, মানে 67 জন ফার্স্ট, 67 জন ফার্স্ট। 718 থেকে 19, 718 719 নম্বরটা অঙ্কের হিসাবে সম্ভব না, যেরকম আলাক স্যার বললেন যে +4 হয় পারলে, আর ভুল হলে -5 হয়। তাহলে এখানে তো বলা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে যে গ্রেস মার্কস। হ্যাঁ, এইটাই, এই দুটো জিনিস রেজাল্টের দিন প্রথম জানা যায়। তারপরে তার ব্যাখ্যা দিতে গিয়ে এনটিএ বলেন যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। কতজনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে? ওনারা বলেন যে 1563 জনকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। কিসের কারণে? তাদের বলা হচ্ছিল যে তাদের সময় নষ্ট হয়েছে এবং তাদের মধ্যে যারা কোর্টে গেছেন সেটাকে ওরা সিসিটিভি দেখে একটা কমিটি গঠন করে তাদেরকে গ্রেস মার্কস দিয়েছেন। 1563 জন, হ্যাঁ, এরা কি মহামারী মানে ঝড় ঝঞ্ঝা, এই 1563 তো যে কোনো বছর হতে পারে, তারা প্রতি বছর কি গ্রেস মার্কস দেয়? আমার মনে হয় ভারতবর্ষে তো এরকম অনেক সেন্টার হতে পারে যেখানে টাইম লস হয়েছে, তো যারা কোর্টে যায়নি তারা কি তাহলে গ্রেস মার্কস পাবে না? ঠিক। প্রথম কথা গ্রেস মার্কস এলো কোত্থেকে, যেটা সব থেকে যেটার জন্য সমস্যা, যে গ্রেস মার্কসের কথা কিন্তু এনটিএর যে ইনফরমেশন বুলেটিন সেখানে মেনশন করা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টে নাকি একটা, হ্যাঁ, সুপ্রিম কোর্টের একটা রায় দেখে ওনারা যেটা বলছেন ওটা কিন্তু একটা অনলাইন পরীক্ষার ভার্ডিক্ট, এবং নিট কিন্তু একটা অফলাইন পরীক্ষা, এবং দ্বিতীয়ত এটা কিন্তু ওনাদের ইনফরমেশন বুলেটিনে মেনশন করা ছিল না। সমস্যা সেটা না ময়ূকদা, না অনলাইন পরীক্ষা মানে সেখানে কম্পিউটারের মধ্যে বসে আমরা এক্স্যাক্টলি দেখে নিতে পারবো কত সময় নষ্ট হলো, কত সময় লগ ইন লগ আউট, সেটা তো এখানে সম্ভব না। গ্রামের মধ্যে বসে এখানে সম্ভব কি? তার থেকেও বড় কথা, আমি যখন গ্রেস মার্কস দেবো আমি সিসিটিভিতে কি করে বুঝবো? আমি গ্রেস মার্কস ধরুন 100 নাম্বার বাড়ালাম, কারণ এনটিএ বলেছে -20 থেকে 720 অবধি ওরা গ্রেস মার্কস দিয়েছে। ধরো আমি 100 নম্বর বাড়ালাম, 100 নাম্বার আমি সাবজেক্ট ওয়াইজ কি করে ডিস্ট্রিবিউট করলাম, মানে বায়োলজিতে কত দেবো, ফিজিক্সে কত দেবো, কেমিস্ট্রিতে কত দেবো, কারণ এই সাবজেক্টের নম্বর অনুযায়ী কিন্তু র্যাঙ্ক ডিফার করে যাবে। ধরো একই মার্কস যারা পেয়েছে তার মধ্যে যারা বায়োলজিতে বেশি পেয়েছে তার র্যাঙ্ক উপরে, মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই তার মানে এটা একটা বড় প্রশ্ন। মানে ঠিক এই জায়গাতে এসো, এই জায়গাতে মূল যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হচ্ছে এই নম্বরে, মানে এই নম্বরে কোনো একটা, মানে যেটাকে সোশ্যাল মিডিয়া লিখছে ঘপলা, হ্যাঁ ঘপলা হয়েছে। দেখো আমি আরও একটা পয়েন্ট বলবো, এটা তো একটা বড় দিক, কিন্তু তার থেকে আমি তোমাকে একটা ছোট কথা বলছি। গত বছর 611 নম্বর পেয়ে, 720-তে 611 নম্বর পেয়ে তার র্যাঙ্ক হয়েছিল অ্যারাউন্ড 20,000। বেশ, এবছর প্রতি বছর স্টুডেন্ট বেশি পরীক্ষা দেয়, প্রতি বছর একটা র্যাঙ্কে ইনফ্লেশন হয়। তুমি আমাকে জাস্ট গেস করে বলো এবছর 611 পেয়ে কত তার র্যাঙ্ক হওয়া উচিত? তুমি আমাকে বলো। 25,000, 30,000, তার র্যাঙ্ক হচ্ছে 70,000। অর্থাৎ এক বছরে 20,000 র্যাঙ্কটা হয়ে গেছে 70,000 র্যাঙ্ক। মানে আমি বলছি যে এক বছরের মধ্যে নিশ্চয়ই প্রচুর পড়াশোনা কিছু সংখ্যক ছেলেমেয়ে করে নিয়েছে, এবং সেটা 10 গুণ বেশি পড়াশোনা। দেখো এটা দুটোই হতে পারে, এক হঠাৎ করে সবাই এক বছরের মধ্যে ভালো হয়ে গেছে, অথবা দুই বড় সড়ো গড়বড় হচ্ছে। তাই শুধু গ্রেস মার্কসটা ইস্যু নয়, এতটা র্যাঙ্ক ইনফ্লেশন কি করে হয়, যেখানে 611 পেয়ে আগের বছর 20,000 র্যাঙ্ক থেকে এবছর 611-তে 70,000 র্যাঙ্ক হয়ে যায়। এটা
এটা আরও একটা বড় প্রশ্ন গ্রেস মার্কসের পাশাপাশিও আর কি। কুণালবাবু, কিছু তো একটা হয়েছে, এবং এই কিছুটা একটা হয়েছে আমরা যখন বিশ্বাস করুন যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা প্রথম শো করেছিলাম এই জবাব চায় বাংলাতেও বসে আমরা লাগাতার প্রশ্ন করে যাচ্ছিলাম, তখনও সিবিআই তদন্ত হয়নি, তখনও ইডি তদন্ত হয়নি, যে কিছুটা একটা সমস্যা রয়েছে যার জন্য এত মানে এই ছেলেমেয়েগুলো, পার্ডন মাই ওয়ার্ডস, কিন্তু এরা পাগল নয়, এরা মাথা খারাপ হয়ে যায়নি যে এরা পড়াশোনা ছেড়ে বা একেবারে এই গরমের মধ্যে এসি ছেড়ে তারা রাস্তায় বসে বয়ে আন্দোলন করবে। কিছু তো একটা সামথিং ইজ রং, সেটা কি? আমি তোমাকে একটা আন্দাজ দিচ্ছি যে ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা যেটা হয়েছে যে এই আমাদের মতো ডাক্তারদের দুর্ভোগ দেখেও এখনও কিছু লোক ডাক্তার হতে চায়, এটাই আশ্চর্য। দ্বিতীয় কথাটা হলো যে ডাক্তারির এখন ভারতবর্ষে ওভারঅল বাজারটা খুব একটা ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমরা 2024-এ দাঁড়িয়ে যারা আমাদের এই বাণিজ্যিক অর্থনীতি ইন মেডিসিনটা স্টাডি করে তারা জানে যে যেখানে আমাদের 1000 মানুষ প্রতি একটা ডাক্তার প্রয়োজন ছিল ফর আ ব্যালেন্স প্রেজেন্টেশন, আমরা যে গত 30 বছরে একেবারে পপকর্ন তৈরি করার মতো ডাক্তার তৈরি করছি। এই পপকর্ন মেশিনে ডাক্তার তৈরি করে আমাদের অসুবিধে হলো আজকে আমরা প্রায় 800 লোক প্রতি একটা ডাক্তারে দাঁড়িয়েছি। হাসপাতালের সংখ্যা সেভাবে বাড়েনি, এমপ্লয়মেন্টের অপরচুনিটি সেভাবে বাড়েনি। তার মানে এই ডাক্তারি অ্যাডমিশন যে একদিকে যে একটা পারসেপশন, একটা যে মনের মধ্যে একটা ছবি যেটাকে কেন্দ্র করে অ্যাডমিশন একটা হিউজ মেডিকেল অ্যাডমিশন ইন্ডাস্ট্রি ঘোরাফেরা করে, সেই মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রি এইটুকু বুঝতে পারছে যে তার এই পয়সা পিটোপিটি করার সময়টা একটু সীমিত হয়ে আসছে। উইদিন আ ফিউ ইয়ার্স যখন ছেলেমেয়েরা চোখের সামনে বুঝতে পারবে যে ওভারঅল পরিস্থিতিটা প্রচণ্ড টাইট হয়ে পড়ছে, তখন এই যে একটা মোহ, এই যে একটা ইনার্শিয়া আজকের পৃথিবীতে যেখানে অন্যান্য অনেক হয়তো প্যারালাল অপরচুনিটিস আছে, এই যে অ্যাডমিশন ইন্ডাস্ট্রি যেটাকে বলা হয়, অ্যাডমিশন ইন্ডাস্ট্রি কিন্তু এখন একটা খুব অশান্ত পরিস্থিতিতে আছে। সুতরাং যেন তেন প্রকারে ছলে বলে কৌশলে তাদের একটা করে বাজার থেকে এই হাঁড়ির থেকে দই চেঁচে নেওয়ার মতো তাদের লাস্ট পসিবল রিসোর্সটা চেঁচে বার করতে হবে। অর্কদীপ যে কথাগুলো বলেছে তারপরে আরও দুটো কথা বলি। প্রথমত, হাজারো ছেলে মেয়ে যারা কিনা দেখো অনেক ছেলে মেয়ে অর্কদীপ তোমরাও জানো যারা কিন্তু একবার নিট দেয় না, হয়তো একবার র্যাঙ্ক ভালো হয়নি আবার দিচ্ছে এবং হাজারো ছেলে মেয়ে যে দে ওয়ার কনফিডেন্ট যারা মেরিট লিস্টে জায়গা পাবে তাদের কাছে আজকে ইমেল যাচ্ছে। কি ইমেল যাচ্ছে? যে শুনুন আপনার ওএমআর শিটে জল পড়েছিল। আরেক কত ছেলে মেয়ের কাছে ইমেল গেছে আপনার ওএমআর শিটটা নাকি ভাঁজ হয়ে গেছিলো এবং এই কারণে ইউ আর নট কনসিডার্ড। তার মানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা প্রসেস চলেছে যেখানে মেরিট লিস্ট থেকে যারা মেরিটোরিয়াস ছেলে মেয়েদের তাদের বাদ দিতে। অর্কদীপ যে কথাটা বলল, ও যে সংখ্যাটা বলেছে সো কারেক্ট। তার মানে প্রায় একটা 300% বাফারিং বা ডাইলিউশন হয়েছে এবং এই ডাইলিউশন তখনই হওয়া সম্ভব যখন আমি জেনুইনদের ফিল্টার করে মধ্যখান থেকে তোমার শোনো নীটে কম্পিটিশন কি নিয়ে? নীটে কম্পিটিশন ইজ নট অন 1,10,000 মেডিকেল সিটস। নীটে কম্পিটিশন হচ্ছে অন দোজ 30,000 35,000 গভর্নমেন্ট সিটস। যে গভর্নমেন্ট সিটে আজকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, আপনারা জেনে রাখুন নিটে 0 পেয়েও ডাক্তার হওয়া যায়। 0 পেয়ে ডাক্তার হওয়া যায়। খালি আজ অবধি কেউ নিটে মাইনাস নম্বর পেয়ে ডাক্তার হয়নি। কারণ সেই ক্যাটেগরির জন্যে যারা প্রাইভেট মেডিকেল কলেজের ওই 65% সিটের জন্যে কম্পিট করেন তাদের কাছে অ্যাডমিট কার্ডটা দরকারি নয়, তাদের কাছে ক্রেডিট কার্ডটা অনেক বেশি মূল্যবান। দ্যাট ইজ আ টোটালি ক্রেডিট কার্ড বেসড এডুকেশন সিস্টেম।
এবং আজকে আমরা ডাক্তাররা একটা বংশানুক্রমিক একটা ফোঁড়া ফেটে যাচ্ছে আমাদের চোখের সামনে। এই যে 30 বছর ধরে ধীরে 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 আমরা একটা লুটপাট, আমরা মেডিকেল এডুকেশনকে একটা ক্যাসিনোয় পরিণত করেছি, এটা তার একটা কদর্য চেহারা আমাদের সামনে আসছে। আর তারই সঙ্গে বলি, একটা প্যারালাল ইন্ডাস্ট্রি কালকে থেকে একেবারে দু হাতে রোজগার করছে। অ্যান্ড দ্যাট প্যারালাল ইন্ডাস্ট্রি ইজ যে 8 তারিখ জুলাইতে বোধহয় সুপ্রিম কোর্ট হিয়ারিং করবে। সুপ্রিম কোর্ট একটা ভালো কাজ করেছে, ট্রান্সফার পিটিশন নিয়ে চারিদিকে ছড়ানো কেসগুলোকে একসাথে করে হয়তো 8 তারিখে করবে। আর যদি না সুপ্রিম কোর্ট একটা ডেফিনেট নির্দিষ্ট পথ দেখাতে পারে, অন্তত তুমি দেখবে প্রায় 40 থেকে 50 হাজার ছেলে মেয়ে আর্কটিক থেকে অ্যান্টার্কটিক, আফ্রিকা থেকে বাংলাদেশ, চায়না থেকে ইউক্রেন, বিভিন্ন জায়গায় এই যে হিট অ্যান্ড রান মেডিসিন পড়া, একে তো 1.5 কোটি টাকা দিয়ে একটা জুয়াখানার মধ্যে তাদের ডাক্তারি পড়তে হচ্ছিল, এখন এই প্যারালাল ইন্ডাস্ট্রি কাল থেকে নেমে গেছে যে ছেলে মেয়েগুলোকে এই ইম্পোর্ট এক্সপোর্ট অফ মেডিকেল এডুকেশন শুরু হবে। আর কয়েক বছরের মধ্যে ছেলে মেয়েরা দেখতে পাবে যে অপরচুনিটি টু এমপ্লয়মেন্ট যেখানে শ্রিঙ্ক করবে, তখন এই বাবলটা বার্স্ট করবে। ওই যে স্টক মার্কেটে আমরা বলি না, দ্য বাবল উইল বার্স্ট। এই বাবল বার্স্ট করার আগে রাতারাতি এখন মার্কেট থেকে সবাই টাকা তুলছে। একদম একদম। আমি বাকিদের কাছেও যাব, কিন্তু এই মুহূর্তে টেলিফোন লাইন আমি ওপেন করেছি। আমি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যারা এই মুহূর্তে অভিভাবকরা আমাকে দেখছেন এবং আপনাদের যে চিন্তাগুলো, আপনাদের যে সমস্যা বা আপনাদের যে বক্তব্য, সেগুলো আমি তুলে ধরতে চাই। যারা এই মুহূর্তে ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ গোটা দেশ তোমাদের পাশে রয়েছে। এবং রিপাবলিক নেটওয়ার্ক দায়িত্ব নিয়ে বলছে, জবাব চায় বাংলাতে, আমি ময়ূখ রঞ্জন ঘোষ, তোমাদের পাশে রয়েছি। তোমাদের যদি এই এক চিলতেও দুর্নীতির কোনো গন্ধ থাকে এর মধ্যে, শুধু সুপ্রিম কোর্ট নয়, আমরাও মিডিয়া হিসেবে লাগাতার এইটা প্রজেক্ট করে যাব। এই মুহূর্তে একজন রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কির সাথে, এই মুহূর্তে রোহিত প্রসাদ বলে একজন রয়েছেন, তিনি নেট ইউজি দিয়েছিলেন। রোহিত, গোটা বাংলা তোমাকে শুনছে, বলো। রোহিত, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, এনটিএ এইভাবে যে দুর্নীতি করলো এই বছর, এটা মানে ভাবা যায় না। মানে র্যাঙ্ক এই হিসাবে ইনফ্লেট যে হবে, মানে আমরা চিন্তাই ভাবনা করতে পারছি না। তুমি কি তুমি কনফিডেন্ট ছিলে? এত র্যাঙ্ক ইনফ্লেশন হয়েছে। হ্যাঁ স্যার, আমার এক্সাম যেরকম গেছে স্যার, এক্সামের অ্যান্সার কি এসেছিলো, তো আমার লাগলো কি চেক করলাম, তো ভালোই মার্কস এসছে। এমন না আমি ভাবলাম কলকাতা কলেজ পেয়ে যাবো, আমার 634 মার্কস এসছে এই বছর। কিন্তু র্যাঙ্ক যে 44,000 ক্রস করে যাবে, এটা ভাবা যায় না। আমার লেগেছিল 20,000-এর ভিতরে র্যাঙ্ক আসবে, কিন্তু র্যাঙ্ক এত বেশি ইনফ্লেট হলো এই বছর। আর মানে একটা সেন্টার দিয়ে 6 জন টপ করছে, এটা তো হতেই পারে না, ইম্পসিবল ব্যাপার আছে। কি আর হলো, এনটিএ আমাদের সঙ্গে একদম কি করলো বোঝা, মানে স্টুডেন্টের একদম লাইফ শেষ করে দিল। আমরা 3-4 বছর দিয়ে এত পড়ে গেলাম, টেস্ট দিলাম, এতগুলো টেস্ট দিলাম, সব বেকার চলে গেল আমাদের। আর যদি রিনিট যদি হয়, তো রিনিট যদি হয় তাহলে তো যারা ভালো মার্কস এসছে তাদের তো স্যার ওরা তো মানে ডিজার্ভিং কলেজ এমনি এখন পাচ্ছে না। আর রিনিট হলেও গ্যারেন্টি নেই কি কিরকম পড়াশোনা ফের দিয়ে স্টার্ট করতে পারবো আমরা। তো এনটিএ খালি অফিসিয়াল নোটিশ পাঠিয়ে নিজেকে খালি ডিফেন্ড করছে, আর কিছু করছে না এনটিএ। এনটিএর ব্যাপারে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে এত কিছু গেল, তাও এনটিএ অফিসিয়াল নোটিশ পাঠিয়ে এমন নিজেকে প্রিটেন্ড করছেন, মানে লাগছে কি এনটিএ কোনো স্ক্যামই হয়নি, এনটিএ কোনো মানে পেপার লিক হয়নি, কিছু হয়নি। কি বলবো আর স্টুডেন্টের মানে এত এখন স্টুডেন্ট সুসাইড কমিট করছে, কতজন মানে ভাবছে কিছু, মানে আর অনেকজন স্টুডেন্ট ভাবছে কি সুসাইড করব। তো স্টুডেন্টের এখন ইন্ডিয়ার স্টুডেন্টের এখন অবস্থা অনেক খারাপ আছে। যাদের মার্কস এসেছিল 639, আমার দিয়ে কম মার্কস যারা এসছে তাদেরকে 100-150 মার্কস গ্রেস দেওয়া হয়েছে। কী হিসাবে গ্রেস দেওয়া হয়েছে ভাবা যায় না। ঠিক, অনেক ধন্যবাদ রোহিত। এই মুহূর্তে হ্যাঁ স্যার, উই অল সিম্পাথাইজ উইথ ইউ, কারণ আমরাও সবাই নানান রকম সমস্যায় ভুগেছি, কিন্তু আমার মনে হয় না এরকম সমস্যার অভিজ্ঞতা কারো আছে বলে।
তোমরা কিন্তু নিজেরা ঐক্যবদ্ধ হয়ে একটা ডিসিশন বা একটা অ্যাডভাইস নাও। সে অ্যাডভাইস জানি না আমরা হয়তো দিতে পারবো না, কারণ এর মধ্যে আরও ইস্যু আছে। এর মধ্যে তোমার বেশ কয়েকটা কোয়েশ্চেনের ডাবল আনসারের ইস্যু আছে, যে একটা না দুটো কয়েকটা প্রশ্নতে একটা ডাবল আনসারের ইস্যু আছে, ওএমআর ডিসক্রেপেন্সির ইস্যু আছে। এখন 8ই জুলাই সুপ্রিম কোর্ট কি দৃষ্টিভঙ্গি নেবে তার জন্য তো আমাদের থেকে অনেক বেশি তোমরা একেবারে চোখ চেয়ে বসে আছো, কিন্তু আমি জানি না কেউ ওদের অ্যাডভাইস করতে পারবে কিনা যে ওদের ইন্ডিভিজুয়ালি কমপ্লেন করার দরকার আছে কিনা। দিস ইজ অ্যান এই পয়েন্ট, এটা কিন্তু যদি কেউ ওদের অ্যাডভাইস এটা আলাক পান্ডেও মানে ফিজিক্স ওয়ালার আলাক পান্ডেও করছে। তন্ময়দা সেটা আপনার কাছে আসবো, যদি তন্ময় জানেন ও যদি একদম তন্ময়দা আপনার কাছে আসছে, কিন্তু এই মুহূর্তে গোটা বাংলা থেকে বহু কল এই মুহূর্তে জবাব চাই বাংলার পিসিআরে ঢুকছে। আক্তার হোসেন বলে একজন মালদা থেকে কল করছেন। আক্তার সাহেব, ময়ূক বলছি, বলুন আপনার বাড়িতে কেউ কি এই পরীক্ষাটা দিয়েছিলেন? আপনার বক্তব্যটা বলুন সংক্ষেপে। আক্তার সাহেব বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, ময়ূক বলছি, বলুন। বলছি আমার ছেলে শাহিন আফতাব এবার পরীক্ষা দিয়েছিল এবং প্রথমবারই পরীক্ষা দিচ্ছে কারেন্ট আইএসসিও দিয়েছে। এবার আইএসসিতে 97% পেয়ে মালদাতে টপার হয়েছে এবং এখানে 623 পেয়েছে। আমার ধারণা ছিল এক্সপেকটেশন 700-র উপরে নম্বর। সেখানে ওই সেন্টারে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা এত ছোট ছিল, দূর থেকে দেখতে ঠিক মতো পাওয়া যাচ্ছিল না। টাইমিং এর গন্ডগোলের জন্য শেষের দিকে ঠিক মতো অ্যান্সার করতে পারেনি। প্লাস ওই ডবল যে অ্যান্সার রয়েছে সেটাও রয়েছে। আর একটা রয়েছে আপনার ওই আর1 সেটের 25 নম্বর যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটাই সবকটা অ্যান্সার ভুল ছিল। যেটা রাইট অ্যান্সার তার আগে একটা ডট পড়ে গিয়েছিল। সেই ডটটার জন্য আমি চ্যালেঞ্জও করেছিলাম, কিন্তু এনটিএ এটাকে অ্যাকসেপ্ট করেনি এবং কোনো নম্বরও দেয়নি। বেশ আক্তার সাহেব, এটা নিয়ে আমরা কথা বলবো। আক্তার সাহেব, একটা কথা আমি শুধু বলতে পারি আপনাকে, রিপাবলিক বাংলা এবং ময়ূক এইটা নিয়ে লাগাতার লড়ে যাবে এবং এটা নিয়ে ক্যাম্পেইন করব আমরা। সর্বভারতীয় স্তরে আমরা এই কাজটা করব। ধন্যবাদ আক্তার হোসেন। আমি তন্ময়দা আপনার কাছে যাব, কিন্তু তন্ময়দা আপনার কাছে যাওয়ার আগে আলাক পান্ডে ফিজিক্সওয়ালা যেটা বারবার কয়েকটা পয়েন্ট রেজ করছে, এবং অবশ্যই তিনি মামলাকারী সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে। আলাক পান্ডে একবার এই এক্সাম্পলগুলো নিয়ে একটা কথা বলছেন, একবার শুনে নি। कोई ना कोई स्टूडेंट्स आपके पास आए होंगे नीट के एग्जाम के बाद, कोई पर्सनल एग्जाम्पल आपको मिला इसमें जहाँ पे आपको लगा कि हाँ ये जो देयर इज अ प्रॉब्लम? ये जो 6 बच्चे हैं झज्जर सेंटर के, बड़ा वायरल हो गया था ये हरियाणा के, 720 में से 720 नंबर जिनके आए हैं, इसमें से एक बच्चा था जो हमारे यहाँ पे इनरोल्ड था। अब नीट में नंबर ऑफ एस्पिरेंट्स हैं, हर साल देते हैं 23 लाख, हमसे पढ़ते हैं 8 से 10 लाख, तो काफ़ी बड़ी संख्या पढ़ती है। कोर्स सस्ता है तो बहुत सारे बच्चे पढ़ते हैं, तो इत्तेफाक से वो भी पढ़ता था। जैसे ही हमें पता चला एक बच्चे के 720 आए, खुशी तो होती है कि अरे इसके 720, अरे तो अपने यहाँ का है। पर हमने कहा हमें एग्जाम के पहले क्यों नहीं पता? जनरली कोचिंग वालों को एग्जाम पहले पता होता है कौन बच्चा साल भर अच्छा, मतलब आपको पता चल जाता है किसका कितना परफॉर्मेंस हो रहा है। ऑफ कोर्स आप इवैल्यूएट कर लेते हो। फिर हमने डेटाबेस में चेक किया कि बच्चा कैसे लाया, देखा तो साल भर उसके 630, 640, 650, 590 के इसी बीच में स्कोर है, 650 से ऊपर नहीं दिख रहा। तो हम लोग ने बुलाया उसको, वो आ भी गया कि अलग सर से मिल ले। मैंने उसको पकड़ा, मैंने बोला यार तू सच बता, तेरे नहीं आते थे यार कभी, सच बता। कहता सर मेरे तो एग्जाम में मैं जोड़ा, बाद में आके 660 661 बन रहे थे। क्या बात? पता नहीं सर कैसे 720 हो गए। क्या बात कर रहे हो सर? मैं तो एग्जाम में एक क्वेश्चन छोड़ के आया हूँ। एक क्वेश्चन छोड़ने के बाद 720 ऑल इंडिया रैंक नंबर 1। पर उस बच्चे के फैमिली वाले भी आए थे, वो कह रहे थे हमें नहीं चाहिए 700। नहीं वो अलग बात है, मगर ये तो पूरा मतलब हाँ मतलब किस बेसिस पे दिया? पेरेंट्स उसने बोला हमारे समय का नुकसान हुआ था, उसने बोला हमारे सेंटर पे समय का नुकसान हुआ था, डबल पेपर बढ़ गए थे, 2 तो ग्रेस मिला था उनको? ग्रेस मिला था, उसको भी पता है ये उनको कैसे ग्रेस मिला? यही तो एनटीए नहीं बता रहा कैसे कोर्ट गए थे? कोर्ट गए थे? हाँ इनके अब ये नहीं गए थे पर्टिकुलर कोर्ट, इनके सेंटर पे कोई कोर्ट गया था, तो पूरे के पूरे सेंटर को इन्होंने ग्रेस डाल दिया था, कर दिया। তন্ময়দা, কোনো একটা বড়সড় দুর্নীতি তো হয়েছে। এই অর্ণব গোস্বামীর সাথে যখন আলাক পান্ডে একজন ছাত্রের কথা বলছিলেন, বলছে একটা কোয়েশ্চেন, সেই ছাত্র নিজে বলছে আমি একটা কোয়েশ্চেন ছেড়ে দিয়েছিলাম, মানে এই আনসারই দিইনি, তাও 720 সে পেয়েছে। সে এস্টিমেট করেছিল 620 মতন পাবে। 100 নম্বর সে, মানে আমি ছোটবেলায় বলতাম আমি ফার্স্ট হব, তারপরে মা আমাকে খুব প্যারাতো কারণ কি আমি তারপরে লাস্টের দিকে রেজাল্ট করতাম। এখানে বোধহয় এরকম সংখ্যক বেশি স্টুডেন্ট তন্ময়দা, যেখানে বলা হচ্ছে
যে আমি খুব খারাপ রেজাল্ট করব মনে হচ্ছে, সেখানে তাহলে ওই উইন্ড শাওয়ার হয়েছে? দেখুন প্রথমেই বলবো যে আমরা সকলেই এই ডাক্তারিতে যখন আমরা উঠেছি তখন আমরা প্রতিটা ক্ষেত্রেই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বড় হয়েছি। সেটা আমাদের সময় শুরু হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে, এখন সেটা শুরু হয় নিট আন্ডার গ্র্যাজুয়েট দিয়ে। সুতরাং প্রতিটা ক্ষেত্রেই তারপরে এমডি এন্ট্রান্স। সুতরাং আমি ভালো করে বুঝি যে এই ছাত্রছাত্রীদের তাদের হচ্ছে উদ্বেগ, তাদের হয়তো হতাশা, এগুলো খুব ভালো করেই বুঝি আমি। সুতরাং আমি আজকে যেটা বলবো সেটা কিন্তু কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে বলবো না। কিন্তু কেন্দ্রের একটা দায় আছে, কতগুলো কেন্দ্রের একটা তো দায় আছে। দেখুন কেন্দ্রের দায় আছে অবশ্যই, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বলতে দিন। এখন তারা মঙ্গল গ্রহ থেকে যেটা বলবো যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটা কেন্দ্রীয় সরকারের অধীনে, এবং এটাও হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে কতগুলো কেস হয়েছে এবং কতগুলো অভিযোগ এসছে সেগুলো সুপ্রিম কোর্ট দেখছে এবং সুপ্রিম কোর্ট নোটিশও পাঠিয়েছে এনটিএকে। এখন এনটিএ তার উত্তর দেবে, যেগুলো অভিযোগ এসছে এনটিএকে উত্তর দিতে হবে। এবং যদি আমরা সবসময় এটা চাই যে কোনো কিছু যদি হয়ে থাকে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক, দরকার হলে একটা সুপ্রিম কোর্ট মনিটরড সিট বা সিবিআই তদন্ত হোক। মানে এটা সিবিআই তদন্ত আপনারা চাইছেন? কিন্তু না, আমি শুনুন না, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, কেন্দ্রে যে শাসক দল রয়েছে তাদের পক্ষে আপনারা যারা ডাক্তাররা রয়েছেন তারা সিবিআই তদন্ত কি চাইছেন? আমরা চাই যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে তার সিবিআই তদন্ত এবং দোষীদের যথাযথ শাস্তি। সেটা তো দায় আপনাদের ঘাড়েও আসবে। দেখুন তাতে কিছু এসে যায় না, কারণ হচ্ছে আমরা হচ্ছে করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়োগ দুর্নীতি প্রথম আঁচ পেয়েই যেভাবে ঝাঁপিয়ে পড়ে বলেছিলেন না মানিক চোর হতে পারে, সুবীরেশ চোর হতে পারে, সেরকম আপনারা করবেন না বলছেন? শুনুন, আমি শুধু একটা প্রশ্নের কথা বলতে চাই। আপনি যেটা বলতে পারেন যে অনেকেই বলছে যে নিটে একটা স্ক্যাম হয়েছে। এখন এই স্ক্যাম হয়েছে বা হয়নি আমি কোনোটাই বলছি না। না, হয়েছে তো বটে, কিছু একটা তো হয়েছে বটে। বলতে দিন, স্ক্যামটা অনেক সময় বলা হয় যে টাকা পয়সা মানি লেনদেন হয়েছে কিনা, সেইটা আমরা এখনো দেখিনি। কারোর বান্ধবী ঘাটের তলা থেকে 50 কোটি বেরিয়েছে বা কারোর অনেক জমি কিনেছে, কিছু একটা স্ক্যাম না। এটা এখনো তন্ময় দা, এটা একেবারে প্রিলিমিনারি স্টেজে। আমরা জানি না পাহাড় বের হবে না, আমরা জানি কুয়োর মধ্যে থাকবে। আমি লিগ্যাল পয়েন্ট থেকে বলবো, আমি আপনার কথা বলবো না, আমি লিগ্যাল পয়েন্ট থেকে বলছি তার কোনো এভিডেন্স সামনে আসেনি, তদন্ত সাপেক্ষ, বেশ তদন্ত হোক। বেশ, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে দেখুন যে অনেকগুলো যেগুলো অভিযোগ এসছে তার কিন্তু একটা এনটিএ তার কিন্তু রিপ্লাই দিয়েছে। এনটিএকে নিজের স্ট্যান্ড পরিষ্কার করতে হবে। সেটা কি তারা ঠিক দিয়েছে না দিয়েছে এটা সুপ্রিম কোর্ট দেখছে। ঠিক, কুণাল সরকার এবং অর্কদীপ কথা বলছেন, তারপরে আমি তোমার কাছে এক মিনিট, আমি তন্ময় কন্ট্রাডিক্ট করতে চাই না। অ্যাজ উই শেয়ার ইওর সেন্টিমেন্টস, এটা কিন্তু আমাদের দেশের সার্বিক একটা লজ্জার ব্যাপার যে যখন মাল্টিপল শহরে মাল্টিপল জায়গায় হাইকোর্টরা কোয়েশ্চেন তুলেছিল তখন কিন্তু এনটিএ একেবারে স্পিকটিন আউট হয়ে বসেছিল। তো যে কোনো ব্যাপারে যতক্ষণ না সুপ্রিম কোর্ট একটা পিআইএল অ্যাডমিট করছে ততক্ষণ আমরা নড়ে চড়ে বসবো না। আমরা এটা কোন বিবেক বুদ্ধি সম্পন্ন কোন দেশে কোন সমাজে আমরা এলাম? ভুল হচ্ছে, শুনে নিন, আপনি পুরো খবরটা রাখেন না। পাটনাতে এফআইআর হয়েছে, সেখানে বলা হয়েছে প্রশ্ন লিক হয়েছে, সেই তার কেস কিন্তু এই রেজাল্ট বেরোনোর আগে হয়েছে, তাতে অভিযোগ হচ্ছে প্রশ্ন লিক হয়েছে। তার বিরুদ্ধে পাটনাতে হচ্ছে পুলিশ স্টেশনে এফআইআর হয়েছে। সেই পাটনার পুলিশ এনটিএ কাছে জানতে চেয়েছে, ডকুমেন্টস চেয়েছে যে এই ব্যাপার তোমাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তোমরা ডকুমেন্টস পাঠাও কিছু। তা সেই যে ডকুমেন্টস পাঠিয়েছে সেটা এনটিএ পাঠিয়েছে। আর আপনি যেটা বললেন যে হাইকোর্টে হলে এনটিএ দায়বদ্ধ নয় বা এনটিএ উত্তর দেয়নি, এটা হতে পারে না। কারণ যে কোনো হাইকোর্টে কেস হলে এনটিএ কে পাঠালে এনটিএ উত্তর দিতে বাধ্য, এর জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় না। সুতরাং এইটা হচ্ছে লিগ্যাল প্রসিডিউরটা বলছি আপনাকে লিগ্যাল প্রসিডিউরটা বলছি। এখানে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে, সুপ্রিম কোর্টে যেতে পারে কেউ। সুপ্রিম কোর্টে যেটা হয়েছে অলোক পান্ডে, আপনি লিগ্যালটা বুঝার চেষ্টা করুন। আমি অল্প ল জানি। এবার সুপ্রিম কোর্টে যেটা হয়েছে অলোক পান্ডে যেটা করেছেন সেটা পিআইএল করেছেন উনি। সেটা একটা রিট পিটিশনও অনেকগুলো হয়েছে তো বললাম আমি, রেজাল্ট বেরোনোর আগে কেস হয়েছে, প্রথমে বলা হয়েছে লিক হয়েছে, সেটাই বলছি তো। এবার অলোক পান্ডে যেটা করেছে সেটা পিআইএল করেছে, তার কাছে কতজন 60 জন বা 70 জন ক্যান্ডিডেটের গ্রিভেন্স দিয়ে তিনি দিয়েছেন যে এতজন আছে। আর এই যে যারা অনেকে প্রশ্ন করছেন আমি একটা কথা বলতে চাই মহিউদ্দা, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইখানে না এগুলো নিয়ে ঝামেলা আমরা সবাই করছি, কিন্তু বোঝো নিট হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় পরীক্ষা,
24 লাখ ছেলে মেয়ে বসেছে। তার মানে এই পরীক্ষাটা কেন এতজন দিচ্ছে জানো? কারণ এখানে লোকে বিশ্বাস করে যে এখানে শুধু রাজার ছেলে রাজা হয় না, এখানে যার বাবা চায়ের দোকানে বসে, যার বাবা ভ্যান চালক, সেও ডাক্তার হতে পারে। এই বিশ্বাসে সেই পরীক্ষা দেয়। আজকে যখন এত বড় প্রশ্ন উঠেছে এবং এনটিএ কিন্তু সব চুপ ছিল, সবই যখন বিক্ষোভ উঠেছে এবং এনটিএ ফটাফট রিপ্লাই দিচ্ছে এবং রিপ্লাইগুলো সেম, যে আমাদের ইন্টিগ্রিটি মেইনটেইন, ট্রান্সপারেন্ট, এই দুটোই ওরা বারবার বলছে, ইন্টিগ্রিটি মেইনটেইন, ট্রান্সপারেন্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ময়ূকদা, যেটা আমার মেন চিন্তা, এত বড় একটা পরীক্ষা যেটার উপর এত ছেলে মেয়ে ভরসা করে, একবার যদি ভরসা উঠে যায় তাহলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা থেকে মানুষের ভরসা উঠে যাবে। অর্কদীপ যেটা বলছে সেটা ঠিক বলছে, এবং আমি সেই জন্যই বললাম যে এনটিএ কি বললো তাতে এসে গেল না। হ্যাঁ, সিবিআই হোক বা সুপ্রিম কোর্ট মনিটর এসআইটি ফর্ম কিন্তু হোক, সামনে আসুক, বা সুপ্রিম কোর্ট মনিটর সিবিআই হোক। বেশ, কিছু বলতে চাই আমি 10 সেকেন্ড, কারণ ছাত্রছাত্রীদের মনে কনফিডেন্স আসতে হবে যে এই পরীক্ষা দিয়ে আমি যোগ্যতা অনুযায়ী আমি সুযোগ পাবো। একদম। আচ্ছা, আমি 10 সেকেন্ড একটা কথা বলি। যেখানে 4 তারিখ রেজাল্ট বেরোনোর আগে ছেলে মেয়েদের মধ্যে এত অসন্তোষ, এত প্রশ্ন অলরেডি, এটা শুধু গুঞ্জন না, অ্যাজ আ প্রোটেস্ট হি হ্যাড স্টার্টেড। 10 দিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করার কি প্রয়োজন ছিল? যেখানে নিট 14 তারিখ রেজাল্ট দেবে বলেছে, কেন 4 তারিখ রেজাল্ট? এবং আমি একটু থামাচ্ছি আপনাদেরকে, কারণ কি শিলিগুড়ি থেকে একজন ছাত্র, সে অনেকক্ষণ ওয়েট করছে, রোহিত ঘোষ তার নাম, ওনার অভিভাবিকা প্রিয়াঙ্কা ঘোষ, দুজনেই রয়েছেন। রোহিত, আমি অনুরোধ করব খুব সংক্ষেপে, আমি ময়ূক বলছি, ময়ূক দা বলতে পারো, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ গোটা বাংলা তোমাদের সাথে আছে। রোহিত, সংক্ষেপে বলো, ময়ূক দা এবং গোটা বাংলা শুনছে তোমাদের। প্রথমে তো বলছি, এনটিএ কিছু কিছু জিনিস খুব নেগলেক্ট করে যাচ্ছে। যেখানে ওএমআর এ 630 থেকে 640 আসছে, সেখানে 718-20 দেওয়া হচ্ছে। আর আমি এটা দাবি করছি, যেরকম এসএসসি তে ওএমআর পাবলিক করে দেওয়া হয়েছিল, সেরকমই যেন যারা প্রথম 100 জন আছে, অ্যাটলিস্ট তাদের ওএমআরটা পাবলিক করে দেওয়া হোক, যাতে বোঝা যায় কতখানি দুর্নীতি হয়েছে। আর সিবিআই তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। আর কিছু কিছু জায়গায় এটা দেখা যাচ্ছে যে টিচার আর স্টুডেন্টের ফটো হাইব্রিড করে অ্যাডমিট কার্ডে লাগিয়ে টিচার পরীক্ষা দিতে চলে যাচ্ছে। আমি আজকে 4 বারের চেষ্টায় 625 উঠিয়েছি। আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএস করবো, কিন্তু আজকে আমার 60K র্যাঙ্ক মতো হয়ে গেছে। এরকম স্ক্যাম হলে স্টুডেন্টদের আর প্রিপারেশন করার মানে কি? বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একবার রাহুল রায় অনেকক্ষণ ধরে বসে রয়েছে। রাহুল, একটা তো ওই মুন্না ভাই এমবিবিএস সিনেমায় দেখেছিলাম, একটা তো চেষ্টা হয়েছে যে এই দুর্নীতিটাকে ইনস্টিটিউশনালাইজ করার। আমরা জানি না এখনো এটা সাংগঠনিক প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিটা হয়েছে কিনা, কিন্তু হয়েছে। কে উত্তর দেবে? দেখুন, দুর্নীতি কেন বলা হচ্ছে জিনিসটাকে, সবাই পুরো ভারতবর্ষের ছাত্রছাত্রী এরা তো এত পলিটিক্যাল নয়। আমরা চিকিৎসক হয়েছি, আমাদের বিভিন্ন মত বিরোধ সব কিছু থাকতে পারে। দুর্নীতি কেন বলছে, তার কারণটা হতে পারে এনটিএর দ্বারা একটা ভুল হয়েছে, হতে পারে একটা মিস্টেক, বাট এনটিএ ঠিকভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার জায়গাতে কোনোভাবে জিনিসটার উপর একটা পট্টি লাগাচ্ছে। দেখে যেটা মনে হচ্ছে, এনটিএ কোনোভাবে একটা উত্তর দিচ্ছে। এনটিএ গ্রেস মার্কস দিয়েছে, হতে পারে এনটিএ গ্রেস মার্কস দেবে। এনটিএ কি সেটা আগে জানিয়েছে? এটাকে আগে ইনফরমেশন বুলেটিনের মধ্যে মেনশন ছিল? এনটিএ কখন জানিয়েছে, এই সময়টা দেখতে হবে, টাইম লাইনটা দেখতে হবে। এনটিএ তখন জানিয়েছে, রেজাল্ট বেরোনোর সাথে সাথেও কিন্তু বিকেলবেলা প্রেস কনফারেন্স করেনি। এনটিএ প্রেস কনফারেন্স করে বলেনি যে এই জিনিসটা আমরা করেছি। এটা তখন করেছে যখন পুরো দেশ থেকে গুঞ্জন উঠেছে এবং চাপ তৈরি হয়েছে, সংবাদ মাধ্যম লাগাতার এটা নিয়ে, অ্যারোগেন্স নিয়ে। আমি কুণাল সরকার একবার আপনাকে, রাহুল তোমাকেও একটু থামাচ্ছি। অ্যারোগেন্সের পার্টটা বারবার যখন আমরা আমাদের দিল্লি স্টুডিওতেও কথা বলছিলাম, একটা গোটা ডিবেট, অর্ণব গোস্বামী বারবার বলছিলেন যে একটা কোথাও তো ভুল হয়েছে। আমার এখানে এই শোতে যদি আজ আমার অতিথিরা লাগাতার বলে যায় যে এখানে হয়তো খুব মিসম্যানেজমেন্ট আছে, আমাকে তো খতিয়ে দেখতে হবে। আমি যখন এই শোয়ের কর্ণধার, ঠিক সেভাবেই এনটিএ দায় এড়িয়ে যেতে পারে না। ঠিক সেই জায়গা থেকে অর্ণব গোস্বামী এবং अलग पांडे আমাদের দিল্লি স্টুডিওতে প্যারালালি যে কনভারসেশন চলছে, একবার শুনবো। जब जब सवाल उठा रहे हैं तब वो आंसर कर रहे हैं। इससे ना बच्चों को एक्चुअली हर्ट हुआ है कि हम जब पूछते हैं, लगातार सोशल मीडिया पे ट्वीट करते रहते हैं, वीडियो बनाते रहते हैं, हम दिन भर रगड़ते रहते हैं, रोते रहते हैं, तब आप जाके एक छोटा सा ट्वीट करते हो। इज दिस द वे टू बिहेव? आपको रिजल्ट वाले दिन शाम को आना चाहिए। इनका एरोगेंस है, सिस्टम का एरोगेंस है इनका। पता नहीं क्या है, केयरलेसनेस है, एरोगेंस है। आप शाम को एक प्रेस कॉन्फ्रेंस उसी दिन नहीं कर सकते थे? तुरंत एक्सप्लेन करते हैं हमने इतने बच्चों को ग्रेस दिया, ये क्राइटेरिया था, ये फॉर्मूला था। और अभी मुझे पूरी चीज में लग रहा है ना एक एडहोकिज्म है।
एक एडहॉकिज्म है, दे आर पुटिंग बैंडेड ऑन द इशू, दे आर नॉट लुकिंग एट द इशू इन सीरियसनेस, दे आर नॉट लुकिंग कि गड़बड़ हुआ है, इसको पूरे इंस्टीट्यूशनल तरीके से फिक्स करना है। उनको लग रहा है मरहम लगा देते हैं किसी तरह से, लेट अस जस्ट गेट ओवर द कंट्रोवर्सी एंड मूव ऑन। আমি আমার স্টুডিওতে যারা রয়েছেন তাদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে আমাকে পিসিআর জানালো বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব দাস, প্রাক্তন রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের, উনি জবাব চায় বাংলা দেখছেন এবং উনি কিছু বলতে চান। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বুদ্ধদেব বাবু বলুন, ময়ূক বলছি। হ্যাঁ বলুন, বলবো? হ্যাঁ প্লিজ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই যে অর্কদ্বীপ আজকে যেটা ব্যাখ্যা করলো শুরুতেই, হ্যালো, হ্যাঁ অর্কদ্বীপ যেটা শুরুতেই ব্যাখ্যা করলো, এ থেকে পরিষ্কার যে এখানে একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে এবং এই যে 24 সালে 24 লাখ পরীক্ষার্থীর জীবন নিয়ে যে ছিনিমিনি খেলা হলো, এটা কারো কাছেই কাম্য নয়। আমাকে যদি বলেন যে এর থেকে বেরিয়ে আসার উপায় কি, যদিও এটা সুপ্রিম কোর্টে একটা বিচার হতে চলেছে, জানি না এটা আমার বলাটা ঠিক হবে কিনা, তবু বলবো আমার ধারণা বা আমার সাজেশন যে এই পরীক্ষাটা অবশ্যই এটাকে বাতিল করা উচিত এবং নতুন করে তার পরীক্ষা নেওয়া উচিত। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস আমি বলতে চাই, এই যে দুর্নীতির ব্যাপার, এটা বড় ধরনের হয়েছে, ছোটখাটো দুর্নীতি কিন্তু আজকে বহুদিন ধরেই হয়ে আসছে। আজকে নির্ণায়ক অবচর হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ছিল, সেখানেও কিন্তু দুর্নীতি ছিল। কুণালবাবু আজকে আপনাদের এখানে প্যানেলে আছেন, উনি জানেন কিনা জানি না, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে যখন ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং নেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট দুর্নীতির সুযোগ ছিল এবং হয়েছে। তার কারণ একটা বলি, এখানে কিন্তু মেরিট লিস্ট যিনি প্রকাশ করতেন তিনি একজন পার্ট টাইম অফিসার ইনচার্জ, অথচ তার উপরে ছিলেন একজন ফুল টাইম অফিসার ইনচার্জ রিডেজিগনেটেড অ্যাজ রেজিস্ট্রার, এবং তিনি ছিলেন হেড অফ দ্য অফিস, অথচ পার্ট টাইম অফিসার ইনচার্জকে দিয়ে সেই মেরিট লিস্ট পাবলিশ করানো হতো। এটা কি বৈধ ছিল? অনেক ধন্যবাদ বুদ্ধদেব বাবু, অনেক ধন্যবাদ। আমি ঠিক এই জায়গা থেকে প্যানেলিস্ট যারা রয়েছেন, তন্ময় বাবু থেকে দিয়ে শুরু করছি। আমার ডান দিকে রয়েছেন তন্ময় বাবু। দেখুন, আমি প্রথমেই বলেছি আমি কারোর হয়ে এখানে বলতে আসিনি, এবং আমি শুধু জিনিসগুলো তুলে ধরছি যে এই যে নিট বোধহয় ওরা দিয়েছে, বোধহয় ওরা অনেক জুনিয়র আমার। নিটে যেটা হয় সেটা হচ্ছে যে পরীক্ষার পরে ওএমআর শিটটা স্ক্যান্ড কপি একটা ওয়েবসাইটে দেওয়া হয়, সেটা হচ্ছে ক্যান্ডিডেটের লগ ইন আইডি দিয়ে তারা দেখতে পারে, আর একটা হচ্ছে তাদের ইমেলে পাঠানো হয়। এরপরে আনসার কি দিয়ে দেওয়া হয়, তারা মিলিয়ে দেখে নিতে পারে। আর এইখানে যে কথা হচ্ছে যে 100 জন, আমি জানি না তাদের ওএমআর শিট তারা এখন পাবলিক দিতে পারে এনটিএ, কিন্তু সেই 100 জন ক্যান্ডিডেট, টপ যে 100 জন, তারা কিন্তু 89টা ডিফারেন্ট সেন্টারে পরীক্ষা দিয়েছে, 55টা সিটি থেকে এসছে এবং 17টা স্টেট বা ইউনিয়ন টেরিটরি থেকে, মানে এরকম নয় 2টো সেন্টার দিয়েছে বা একটা স্টেট থেকে এসছে। সুতরাং সেখানে একটু মনে হয় তখন যে দুর্নীতিটা হওয়ার চান্সটা কম। যদিও আমি বলছি আমি কোনো ডিসিশন নিচ্ছি না, আমি আবারও বলছি আমাদের যে কেন্দ্রীয় সরকারের উচিত হবে, কোর্ট তো রয়েছে এখন, যে যথাযথ তদন্ত, যাতে প্রতিটা ছাত্রছাত্রীর কনফিডেন্স আসে যে নিট আমি পরীক্ষা দিচ্ছি, আমার যোগ্যতা মতন আমি সুযোগ পাবো। একদম একদম একদম। আমার বক্তব্য একটাই, যেহেতু আমার বহু ছাত্রছাত্রী রাজ্যে রয়েছে, আমার ওই ছেলেটির কথা খুব খারাপ লাগলো যে সুইসাইডাল টেন্ডেন্সি আছে। আমি প্রতিটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, খারাপ সময় এসছে, একদম শক্ত থাকো সবাই, ভেঙে পড়ার দরকার নেই। সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা জানি যে সত্য আলটিমেটলি বেরিয়ে আসবে। আমরা সবাই একসঙ্গে লড়ছি এবং আমরা তোমাদের জন্য লড়ছি, এবং আমরা এটা এনশিওর করব যে একটা যোগ্য ছাত্রছাত্রী যেন মেডিকেল কলেজে যায়, কোনো অযোগ্য ছাত্রছাত্রী যেন না যায়। আমি লাস্ট একটা নজরুল ইসলামের লাইন ধার করে বলবো, বিদ্রোহীর অনুক্লান্ত আমরা সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনুক্লান্ত আমরা সেই দিন হব শান্ত। একদম। আমি এই মুহূর্তে কুণাল বাবুর কাছে যাওয়ার আগে ডক্টর তরুণকান্তি নস্কর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং সারা ভারত সেফ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক, তিনি জবাব চায় বাংলাতে কিছু বলতে চান। একবার শুনে নেব তিনি কি ভিডিও মেসেজ পাঠাচ্ছেন। 720 মোট নম্বর, তার মধ্যে 67 জন 720 পেয়ে গেল, এবং এই 67 জনের মধ্যে 8 জন হরিয়ানার একটা সেন্টার থেকে তারা পাস করল, এবং তাদের অনেকের
কেবলমাত্র নাম আছে, কোনো পদবি তাদের নেই, সারনেম নেই। ফলে সবগুলো সন্দেহের উদ্রেক করছে। কেউ কেউ 720-র মধ্যে 718 এবং 719 পেয়েছে। এটা কি করে সম্ভব? এই কারণে নিটের এক একটা প্রশ্নে 4টি করে নম্বর থাকে এবং ভুল হলে 1 নম্বর কাটা যায়। ফলে কোনো হিসেবেই কেউ 718 বা 719 পেতে পারে না। আগে যেমন রাজ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মধ্য দিয়ে হতো, তা না করে এই কেন্দ্রীয় একটা সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংস্থা। অথচ কেন্দ্রীয় সরকার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। আমরা দাবি করেছি যে এই পরীক্ষা বাতিল করা হোক। আমাদের দাবি যে যেমন অতীতে রাজ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ভিত্তিতে ভর্তি হতো ছাত্র, তেমন করেই করা হোক এবং এই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকেও বাতিল করা হোক। কুণালবাবু, আপনার কাছে স্পেসিফিক্যালি আমি খুব সংক্ষেপে জানতে চাইছি স্নোবল এফেক্টটা। এর কারণে আমরা নিয়োগ দুর্নীতিতে দেখেছি ভয়ঙ্কর স্নোবল এফেক্ট। এটা যদি হয়, এটার ফলে কি কি হতে পারে? ময়ূক, আমি সেখানে আসার আগে একটা কথা বলি যে আমাদের দেশে বোধহয় বিগত অল্প কিছু সময়ের মধ্যে 45টা মেজর পরীক্ষা নিয়ে প্রশ্ন হয়েছে এবং পেপার লিকের ঘটনা হয়েছে। আর যতদূর আমি খানিকটা খোঁজখবর রাখি, একবার শুধু একটা ক্ল্যাট পরীক্ষা ছাড়া এখনও অবধি কোনো মেজর পাবলিক পরীক্ষাকে রি-এক্সামিন করার আমাদের কিন্তু খুব একটা প্রিসিডেন্স নেই। সেখানে যে ছেলেমেয়েরা আজকে একটা অত্যন্ত সমস্যার মধ্যে আছে, তাদের আবার আমি রিকোয়েস্ট করব যে কি কারেক্টিভ মেজার হতে চলেছে। এটা কি ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়াল বেসিসে হবে, না পরীক্ষাটা পুরো ঝেঁটিয়ে লোকে ক্যান্সেল করে দেবে, আমরা কিন্তু এখনও জানি না। উই ক্যানট টেক ইট ফর গ্রান্টেড। সুতরাং ছেলেমেয়েরা যারা আজকে সমস্যার মধ্যে আছে, তারা তাদের অভিভাবকদের, যারা এক্সপিরিয়েন্স টিচারদের, লয়ারদের সঙ্গে বসে একটা ঠান্ডা মাথায় তারা সিদ্ধান্ত নিক। আর আমরা আমাদের খানিকটা মনে করাই যে যতদিন কিন্তু সিবিএসই বোর্ড এই পরীক্ষাগুলো চালাতো, ততদিন কিন্তু এই রকম সমস্ত চোরাগোপ্তা কাজগুলো, এই ধূর্ততাগুলো কিন্তু আমাদের চোখে আসেনি। ঠিক, আমার একদম সময় শেষ। রাহুল, আমি একটা জিনিস শুধু বলবো, এনটিএ এই পরীক্ষাটা অর্গানাইজ করছে এবং এনটিএর কাঁধে আরও দায়িত্ব রয়েছে, আরও অনেক পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মতো, জেই মেন্স, জেই অ্যাডভান্সড, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, ফার্মাসি এন্ট্রান্স, এগুলো সব অর্গানাইজ করার। এনটিএ কি? ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইট ইজ এ অটোনোমাস বডি, একটা অটোনোমাস বডি যেটা সেট আপ করা হয়েছে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশনের আন্ডারে। এটা একটি এমন সেমি প্রাইভেট টাইপের বডি, এটাকে না দেওয়া হয় গভর্নমেন্টের এন্ড থেকে কোনো পয়সা। আজকে হাজারো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, আপনি তাদের এক্সাম সেন্টারের অবস্থা জিজ্ঞাসা করুন। কন্ট্রারি, যেখানে অন্য ছাত্রছাত্রীরা অন্য এক্সামিনেশন বোর্ডের আন্ডার পরীক্ষা দেয়, তাদের অন্তত একটা বেসিক সার্ভিসেস প্রোভাইড করে। এবং এটা নিয়ে কন্টিনিউয়াস আমি তো অন্তত লাগাতার তোমাদের মতন আরো চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা তাদের কথা শুনবো। কিন্তু আমি মানুষের কাছ থেকে জানতে চেয়েছিলাম, আমরা যারা সাধারণ, আমরা ডাক্তারবাবু হতে পারিনি, যারা রোগী, আমি আপনি যারা, তারা একটা প্রশ্ন রেখেছিলাম, জবাব চাই বাংলাতে প্রশ্ন। মুন্না ভাইদের ডাক্তার বানাতে সক্রিয় প্রভাবশালীদের এই সিন্ডিকেট, ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে যারা এই মুহূর্তে ময়ূককে ভোট দিচ্ছেন, ফেসবুকে এই মুহূর্তে কত শতাংশ মানুষ? 84% মানুষ বলছেন হ্যাঁ, একটা সিন্ডিকেট বোধহয় কাজ করছে, যে সিন্ডিকেটটাকে ধরতে হবে। ইউটিউবে এই মুহূর্তে 97% মানুষ ইউটিউবে এই মুহূর্তে বলছেন যে মুন্না ভাইদেরকে ডাক্তার বানাতে একটা সিন্ডিকেট কাজ করছে। সেই সিন্ডিকেটটাকে ধরুক, যে হোক, সিট হোক বা সিবিআই হোক বা কোর্ট মনিটর কোনো তদন্তকারী সংস্থা হোক। এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে কত শতাংশ বলছেন হ্যাঁ, কত শতাংশ বলছেন না? এক্স হ্যান্ডেলে 100% যারা এই মুহূর্তে টুইট করছেন, যারা এই মুহূর্তে হ্যাশট্যাগ দিয়ে ময়ূক রঞ্জন ঘোষের এই জবাব চাই বাংলা দেখছেন এবং নেট ইউজি নিয়ে এই আপনাদের মতামত দিচ্ছেন, তাদের মধ্যে থেকে 100% মনে করছেন যে না, এই র্যাকেটটাকে ভাঙতে হবে। যেই আসুক, যেই সরকারকে যাক, যেই বিরোধী আসনে বসুক, আমার আপনার বাড়ির ছেলে মেয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না। আর ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে বলবো, রিপাবলিক বাংলা আপনাদের সাথে রয়েছে, ময়ূক রয়েছে, তোমরা কেউ একা নও, আমরা রয়েছি তোমাদের পাশে, আমরা সবাই রয়েছি। আপাতত একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।